আজকে মূলত থিম ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করার কথা ছিল, তো চেষ্টা করব থিম ফ্রেমওয়ার্ক নিয়ে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে। থিম ফ্রেমওয়ার্ক মূলত ডেভেলপারদের জন্য, কারণ এটা একটা অ্যাডভান্স লেভেলের থিম, বা এটা প্লাগইনও হতে পারে, যেখানে ডেভেলপাররা নিজেদের মতো করে বিল্ট ইন ফিচার্স ফাংশনসকে কাস্টমাইজ করতে পারবে। আর এটার আরেকটা সুযোগ থাকতে হবে যে এটার ইউজাবিলিটি বাড়াতে পারে, যাতে এরকম একটা সুযোগ থাকতে হবে। তো এই ধরনের থিমকে বা প্লাগইনসকে আপনি ফ্রেমওয়ার্ক বলতে পারেন। তো যার কারণে যে কোনো মানের থিম ডেভেলপ করা একজন ডেভেলপারের জন্য বা ডিজাইনের জন্য খুব সহজ হয়ে যাবে। তো মূলত থিম ফ্রেমওয়ার্ক এই কাজটাই করে, কাজকে সহজ করার জন্য। আর থিম ফ্রেমওয়ার্ক আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যে এর ডিজাইন পলিসি দেখলে, বা ডিজাইন যখন একটা থিম ফ্রেমওয়ার্ক ডিজাইন করা হয়, তখন মূলত সামনে তিনটা বিষয়ে চলে আসে। তিনটার যে কোনো একটাকে ফলো করে মূলত থিম ডিজাইন করা হয়। যেমন থিম ফ্রেমওয়ার্কটি কী হিসেবে কাজ করবে, এটা থিম হিসেবে, প্যারেন্ট থিম হিসেবে কাজ করবে, পাশাপাশি চাইল্ড থিম ইউজ করে কাস্টমাইজ করা যাবে, এরকম একটা অপশন সামনে আসে। আরেকটা হচ্ছে যে থিমটি মূলত স্বয়ংসম্পূর্ণ একটা থিম বা স্বয়ংসম্পূর্ণ একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে। এটা একটা, যে এখানে কোনো চাইল্ড থিমের প্রয়োজন হবে না। তারপরে এর নিজস্ব হুক থাকবে, আপনার এপিআই কি থাকবে, যেটাকে ইউজ করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তৃতীয় আরেকটা বিষয় সামনে আসে, তা হচ্ছে যে ফ্রেমওয়ার্কটি প্লাগইন হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ প্লাগইন হিসেবেও ফ্রেমওয়ার্কটা আসতে পারে। যেমন আমরা কিছু ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত আছি প্লাগইন, যেমন রিডাক্স ফ্রেমওয়ার্ক, তারপরে আছে অপশনস ফ্রেমওয়ার্ক, তারপরে এসএমওএফ, তারপরে ইউনিসন, এরকম কিছু প্লাগইন আছে যেগুলো ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। আবার আপনি যদি, যেমন আভাটা থিম খুবই পরিচিত, এটাকেও আপনি একটা ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করতে পারেন। এক্স থিম, তারপরে বি থিম, এগুলো ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করতে পারেন, কারণ এখানে যেই পরিমাণ ফাংশনালিটি দেওয়া আছে, আপনি চাইল্ড থিম ইউজ করে কাস্টমাইজ করতে পারবেন। প্রত্যেকটা এরকম এই লেভেলের থিমগুলোকে আপনি কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। তবে আমি যদি গুগলে গিয়ে সার্চ দেই যে ওগুলো তেমনি থিম, চাইল্ড থিম ইউজ করে কাজ করা যায়, যদি আমি চাই যে না স্ট্যান্ড অ্যালোন থিম, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ একটা থিম, তো এর মধ্যে একটা থিম আছে যেমন ডিভি থিম, ডিভি ফ্রেমওয়ার্ক। ওকে, আমি যদি ডিভি ফ্রেমওয়ার্ক গুগল লিখি, তাহলে এখানে একটা এলিগেন্ট থিমের একটা লিঙ্ক আসে। এখানে আপনি প্রচুর পরিমাণে এর সম্পর্কে, অর্থাৎ এর সুনাম বয়ান করা হয়েছে। এখানে আপনি এটা দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে এখানে সুনাম আছে। ট্রাই দ্য ডিবি বিল্ডার ফর ফ্রি, আপনি এখানে গিয়ে এই ডিবি ফ্রেমওয়ার্কের বিশেষত্ব বুঝতে পারবেন। যেমন এই পেজে, ডিবি ফ্রেমওয়ার্কের এই পেজে আমরা আসছি, আসার পরে এখানে দেখবেন যে এদের বিশেষত্ব কি। দেখেন একটা ডিজাইন কত সুন্দর করে দাঁড় করানো হয়েছে আপনার শুধুমাত্র ডিবি ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো এটা কিভাবে দেখেন যে একটা স্ট্যান্ড অ্যালোন থিম কীভাবে হয়, যে আপনি এখানেই আপনি লিখতে পারতেছেন। কাস্টমারসে আমি যদি ডিলিট করি, বিল্ড দি, আমি চেঞ্জ করে দিলাম, বিল্ড থিমস, ব্যাস আমার এখানে কিন্তু কাজ করা যাচ্ছে। আপনি চাইলে যে বাটনটা, এখানে আপনি কাজ করতে পারবেন। তো বাটনের জন্য যেটা আছে, এখানে আপনি এটাতে ক্লিক করেন, আমি বাটনের কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এক্ষেত্রে আমি একটু নিচে যাই, ইউজ ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, যাক, এখানে এটা না, টেক্সট কালার, আচ্ছা নিচে আছে বোধহয় ডিসেবল। আচ্ছা, কল টু অ্যাকশন, এরপর ডিজাইনে যাই, ম্যাক্স উইথ। আচ্ছা, এখানে খুঁজলে আশা করি পাওয়া যাবে যে বাটন কালারটি, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এই যে বাটন কালারটা আমি পেয়ে গেছি, এখান থেকে আপনি এরকম করে দিলেন। তার মানে একজন যে কোনো সাধারণ ইউজার সে এটা দিয়ে কাজ করতে পারবে, এটা নিয়ে কোনো ধরনের। আবার আপনি যদি বাটন বর্ডার উইথ যদি বাড়াতে চান, আপনি বর্ডার উইথটা মানে বাড়াই দিতে পারবেন, রেডিয়াস কমাই দিতে পারবেন।
অর্থাৎ সব ধরনের ফ্লেক্সিবিলিটি আপনি এই ডিবি ফ্রেমওয়ার্কে পাবেন। আবার দেখেন যে এটা কত সুন্দরভাবে কাজ করে, যে আপনি সেকশন যদি চেঞ্জ করতে চান, যে এই সেকশনটি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, সরি এভাবে হবে না, আপনাকে যেটা করতে হবে এখানে যখন আসবে এটাকে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেন, উপরের অংশটুকু নিচে নিচে চলে আসছে। আবার এটার যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দেই, ওকে। এখন বুঝতে পারতেছেন যে একটা থিম ফ্রেমওয়ার্ক কত সুন্দরভাবে কত সহজভাবে কাজ করতে পারে। আমি সেভ দিয়ে দিলাম, ব্যাস। তো এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটা থিম ফ্রেমওয়ার্ক। তারপর একটা হচ্ছে যে শুধুমাত্র থিম হিসেবে কাজ করে, চাইল্ড থিম ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আর একটা হচ্ছে যে প্লাগইন হিসেবে কাজ করা। তো এরকম আরও যদি আপনি জানতে চান, শুধুমাত্র গুগলে গিয়ে লিখবেন যে থিম ফ্রেমওয়ার্কস, থিম ফ্রেমওয়ার্কস, ওকে। এরপর কোডেক্সের একটা লিঙ্ক আসবে, আপনি এটাতে ক্লিক করলেন। এখান থেকে আপনি আরও বিস্তারিত জানতে পারেন যে হোয়াট ইজ থিম ফ্রেমওয়ার্ক, হাউ থিম ফ্রেমওয়ার্কস ওয়ার্ক, ওকে। সাম এক্সাম্পল অফ সাচ ফ্রেমওয়ার্কস ইনক্লুড, এখানে কিছু, এগুলো সবগুলো ফ্রেমওয়ার্ক ফ্রি, এগুলো মূলত ফ্রি, একদম সবগুলো ফ্রি। হাইব্রিড কোর, তারপরে জ্ঞানতলী ফ্রেমওয়ার্ক, তারপরে বিনস থিম ফ্রেমওয়ার্ক, তারপরে অপশনস যেগুলো বলছি এরকম, ওয়ার্ড স্মিথ ফ্রেমওয়ার্ক, এগুলো মানে এগুলো সবগুলো ফ্রি। আর এখানে একটা আছে কমার্শিয়াল ফ্রেমওয়ার্ক এক্সাম্পল জেনেসিস। হ্যাঁ, আরেকটা প্রিমিয়াম ফ্রেমওয়ার্কের মধ্যে একটা হচ্ছে জেনেসিস, এটা অসাধারণ একটা ফ্রেমওয়ার্ক। তারপরে ডিভিটা অসাধারণ একটা ফ্রেমওয়ার্ক। তবে দুইটার মধ্যে কিছু সিমিলারিটি আছে, আবার কিছু ভিন্নও আছে। তো এক একটা আসলে এক একজন এক একভাবে কাজ করে। এখানে আবার দেখবেন যে ফ্রেমওয়ার্কসের সাথে সাধারণত কী কী ধরনের ফাংশনালিটি থাকে। যেমন এখানে কিছু বিষয় উল্লেখ আছে, যেহেতু এটা কোডেক্সের, তার মানে একটা থিম ফ্রেমওয়ার্ক হওয়ার জন্য, মানে আইডিয়াল থিম ফ্রেমওয়ার্ক হওয়ার জন্য এই বিষয়গুলো থাকা খুবই জরুরি। যেমন কাস্টম ফাংশনস টু বি ইউজড ইন দ্য থিম, যে থিমটাতে কাস্টম ফাংশনস ইউজ করার মতো অবস্থা থাকতে হবে। তারপরে এখানে কাস্টম অ্যাকশন হুক, তারপরে কাস্টম ফিল্টার্স হুক, এরপরে থিম অপশন, পেজে থিম অপশন ইন্টিগ্রেট করা থাকা লাগবে। তারপরে কলব্যাক ফাংশনস থাকতে হবে, এরকম কিছু বিষয় থাকতে হবে। তারপরে স্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাড করার অবস্থা, বা মানে কাস্টম স্ক্রিপ্ট অ্যাড করতে পারবে, যে কোয়েরি হোক, জাভাস্ক্রিপ্ট হোক, যে কোনো এরকম স্ক্রিপ্ট অ্যাড করার সুযোগ থাকতে। এই হচ্ছে মূলত থিম ফ্রেমওয়ার্কস। তো এখন কথা হচ্ছে যে থিম ফ্রেমওয়ার্ক আসলে ইউজ করব কেন, যে আমি যেহেতু একটা থিম ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে আমার কি থিম মানে ফ্রেমওয়ার্ক ইউজ করার কোনো প্রয়োজন আছে কি না? আমি বলবো যে অবশ্যই থিম ফ্রেমওয়ার্ক ইউজ করার প্রয়োজন আছে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা থিম ফ্রেমওয়ার্কের, আসলে সবগুলো না, বেশিরভাগ ফ্রেমওয়ার্কগুলো এরকম যে আপনি এখানকার কোডগুলো পাবেন ওয়েল রিটেন কোড, অর্থাৎ খুবই ওয়েল স্ট্রাকচার্ড কোড, তারপরে ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড কোড আপনি ওই ফ্রেমওয়ার্কগুলোতে পাবেন। বিশেষ করে আপনি যদি ফ্রেমওয়ার্কটা কিনেন, যদিও সবার অবস্থা এরকম হবে না কিনে ইউজ করার, তবে এটাই সাধারণত হয় যে আপনি কিনে ইউজ করলে খুবই ফ্লেক্সিবিলিটি পাবেন। প্রত্যেকটা কোডের সাথে আপনি কমেন্ট পাবেন, আপনার বুঝতে সুবিধা হবে কোন ফাংশন, কোন হুক কী কাজ করতেছে না করতেছে সব কিছু আপনি পাবেন। তবে আরেকটা হচ্ছে যে সাপোর্ট, বেশিরভাগ থিম ফ্রেমওয়ার্কের সাপোর্ট আপনার ডেভেলপাররা দিয়ে থাকেন। আর আবার কমিউনিটিতে প্রতিটা থিমের এগেনস্ট এক একটা কমিউনিটি বিল্ড আপ করা হয়। সো কমিউনিটিতে আপনি অনেক ইউজার পাবেন যারা আপনাকে সাপোর্ট দিতে পারবে, তাদের থেকে আপনি খুব সহজে সাপোর্ট পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডেভেলপার্স কমিউনিটি পাবেন, বিশেষ করে প্রিমিয়াম ফ্রেমওয়ার্কগুলোতে। যেমন আপনি একটা ডেভেলপার কমিউনিটি পাবেন যেখানে আপনি চাইলে ট্রেনিং নিতে পারবেন, তারপরে কোড লিখতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন আপনি হেল্প পাবেন, এবং এই সব কিছুই করবে কিন্তু এক্সপিরিয়েন্সড ডেভেলপার যারা আপনার এই ধরনের ফ্রেমওয়ার্ক ডেভেলপ করছে, ওনাদের থেকে আপনি পাবেন। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক ইউজ করা, যে ডেভেলপমেন্টের সময়টা অনেক কমে আসে।
অর্থাৎ খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনি একটা থিম ডেভেলপ করতে পারবেন, এটা একটা সুবিধা আছে। আরেকটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি এবং এক্সটেন্ডেবিলিটি, অর্থাৎ আপনি প্রচুর পরিমাণে ফ্লেক্সিবিলিটি পাবেন। আর মানে বিভিন্নভাবে, যেমন ধরেন লেআউট চেঞ্জ করা, ডিজাইন চেঞ্জ করা, কালার, এরকম অনেক বিষয় আছে। যারা রিডাক্স ফ্রেমওয়ার্ক বা অপশনস ফ্রেমওয়ার্ক ইউজ করছেন আপনারা জানবেন। তো এটা একটা, এগুলো কিন্তু একটা লিমিটেশন আছে। কিন্তু যদি আপনি প্রিমিয়াম বা ভালো মানের একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওই ফ্রেমওয়ার্কের সাথে এপিআই পাবেন, যেই এপিআই ইউজ করে আপনি ইচ্ছে মতো মানে ফ্লেক্সিবিলিটি বলেন, এক্সটেন্ডেবিলিটি বলেন, আপনি নিজে ইচ্ছে মতো এর ফাংশনালিটি বাড়াতে পারবেন, ফিচার্স বাড়াতে পারবেন, যদি এরকম একটা ভালো মানের ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতে পারেন। আবার এই ফ্রেমওয়ার্ক কিছু সমস্যাও আছে, যেমন ধরেন আপনাকে একটা ফ্রেমওয়ার্ক শিখতে গেলে কিছু সময় ব্যয় করতে হবে, এর কোডগুলো চেনা, হুকস, ফাংশনস, এপিআই কী থাকলে এগুলো শেখা, এটার জন্য আপনার অনেক হেল্প করা লাগতে পারে। তবে মূল বিষয় হচ্ছে যে একবার যদি আপনি শিখতে পারেন বা শিখে ফেলতে পারেন, সেক্ষেত্রে আর সমস্যা নেই। হয়তো 2-3টা সাইট ডেভেলপ করতে গেলে আপনার একটু সমস্যা হবে, তারপর ইজি হয়ে যাবে। এরকম হচ্ছে যে যারা এই থিম ডেভেলপ করছে তাদের উপরে নির্ভরশীল হতে হবে আপনাকে একটু, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায়, সিকিউরিটি হোক, বাগ বিষয়ক হোক, তাদের উপরে নির্ভরশীল হতে হবে। আরেকটা হচ্ছে আপনার এই ফ্রেমওয়ার্কগুলো আপনার কিনে ইউজ করতে হবে। যদি আপনি ভালো ফ্লেক্সিবিলিটি চান, যেমন ফ্রিও আছে, এখানে ফ্রি উল্লেখ আছে, কিন্তু যদি আপনি আরও খুব ভালো মানের ফ্লেক্সিবিলিটি চান, সেক্ষেত্রে আপনাকে কিনে ইউজ করতে হবে। সো এটা একটা। তো যদি আপনি একবার কিনেন, যেমন ডিবি থিমে যেটা ব্যাপারটা আছে যে একটা প্রিমিয়াম জয়েন টু ডাউনলোড, আচ্ছা আচ্ছা জয়েন টু ডাউনলোড আমি এখানে না, এখানে ফর্ম আসবে। আচ্ছা যাই হোক, এখানে আচ্ছা এখানে দেখেন পার্সোনাল একটা $59, তারপরে $89, এটা হচ্ছে $249, যেটা লাইফ টাইম অ্যাক্সেস, এবং সব কিছু আপনি এখানে পাচ্ছেন। এখানে দেখবেন যে এপিআই কি খুব সম্ভবত এটাতে আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে থাকতে পারে। ওকে, সো আপনি এই বিষয়গুলো আপনি খুবই ভালোভাবে পাবেন আর কি, কিনে ইউজ করলে আরও বেশি ভালো পাবেন। তো যাই হোক, তো একবার যদি আপনি একটা কিনে বা এর সাথে নিজেকে মানায় নিতে পারেন, পরবর্তী কাজগুলো খুব সহজ হয়ে যাবে। প্রচুর পরিমাণে আপনি ডেভেলপ করতে পারবেন, কমার্শিয়ালি পারপাসে ইউজ করতে পারবেন, সেল করতে পারবেন, এরকম আর কি কিছু বিষয় থাকে। তো যাই হোক, আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে এভাবে আলোচনা করা আসলে সম্ভব না। সো এগুলো কাজ করতে করতে বা আপনারা কাজ করতে গেলে এগুলো অনেক কিছু শিখবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরও অন্য কোডিং নিয়ে বা ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।